ইউনিয়ন বাজেট ২০২৪-২৫ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে একটা অত্যন্ত ইউনিক বাজেট, যেটা আর ৫টা বছরের বাজেটের থেকে এটাকে আলাদা বানায়। প্রথমত আমরা একটা জিনিস ভেবে দেখি যে এই যে বাজেটটা যেটা জুলাইয়ে বেরোলো, মানে ইদানিংকালে, এই বাজেটটা একটা ফুল টার্ম বাজেট। কারণ এর আগে ফেব্রুয়ারিতে যে বাজেটটা বেরিয়েছিল সেটা একটি ইন্টারিম বা অন্তর্বর্তী বাজেট। কারণ ২০২৪-এ লোকসভা নির্বাচন ছিল, অর্থাৎ যে কোনো সরকার, যে সরকার ইনকামবেন্ট, তো তারা একটা ইন্টারিম বাজেট পেশ করে যে বছর লোকসভা ইলেকশন থাকে সে বছর ফেব্রুয়ারিতে, এটা ভেবে যে তারা সরকারে নাও আসতে পারে। এটাই হচ্ছে প্রসেস। এবং সেই সময় যে বাজেট হয় সেটা কয়েকটা মাস চালানোর জন্য জাস্ট হয়, এবং তারপরে যখন পুনরায় সরকার গঠন হয় ভোটের পরে, তখন সেই সরকার, ওই একই সরকার হোক বা নতুন সরকার হোক, তারা নিজের মতো করে পুরো ফিসক্যাল ইয়ারের জন্য একটা বাজেট তৈরি করে। তো বাজেট কথাটা আমাদের সংবিধানে আর্টিকেল ১১২-তে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে লেখা থাকে, এবং এই বাজেটের যে নিরিখ, সেটার যে প্রেক্ষাপট, সেটা তৈরি করা হয় ইকোনমিক সার্ভেতে। প্রত্যেক বছর ইকোনমিক সার্ভে পেশ করার ঠিক একদিন পরে, অর্থাৎ লোকসভার যেটা প্রথম ওয়ার্কিং ডে হয়, এই ক্ষেত্রে মনসুন সিজনে যেটা প্রথম ওয়ার্কিং ডে ছিল, অর্থাৎ ২৩শে জুলাই, সেদিনকে কিন্তু ইউনিয়ন বাজেটটা পেশ করা হয়। তো এইবারের বাজেটটা অনেক ধরনের রিফর্মস নিয়ে কথা বলেছে। একটা ফিউচারকে, একটা ভিশনকে একটা ক্ল্যারিটির সাথে মিলিয়ে চলার জন্য এই বাজেটটা ডিফারেন্টলি ক্রেডিবিলিটির সাথে নিজেকে ইউনিক বলে দাবি করতে পারে। এবং এর কয়েকটা পিলার রয়েছে, যে পিলারগুলোর উপর দাঁড়িয়ে আগামী দিনে এই বাজেটের থেকে ইন্সপিরেশন নিয়ে আগামী বাজেটসগুলো হলে আমাদের যেটা এই অমৃতকাল, অর্থাৎ ২০৪৭ পর্যন্ত যে পিরিয়ডটা, স্বাধীনতার ১০০তম বছর পূর্তি, এই যে পিরিয়ডটা ২০২৪ থেকে ২০৪৭ পর্যন্ত, এই পিরিয়ডটাতে ভারতের অর্থব্যবস্থা একটা খুব পজিটিভ দিকে ট্রানজিশন করতে পারে। প্রসঙ্গে বলে রাখা ভালো যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এর এই মিনিস্ট্রি, এই ডিপার্টমেন্টই বাজেটের সাথে জড়িত, অর্থাৎ ইকোনমিক সার্ভের সাথে জড়িত। এখানে চিফ ইকোনমিক অ্যাডভাইজার থাকে, ফাইন্যান্স মিনিস্টার থাকে, এবং তাদের লিড করে যে টিমটা সেটা থাকে। এবং প্রত্যেক বছর বাজেট পেশ করার আগে, যেহেতু আমাদের সংবিধানের কাস্টোডিয়ান হিসাবে বা এই রাষ্ট্রের, ভারত রাষ্ট্রের হেড অফ স্টেট হিসাবে মাননীয় রাষ্ট্রপতি, তিনি অর্থমন্ত্রীকে তার কাছে ডাকেন, এবং অর্থমন্ত্রীর সাথে যে টিমটা থাকে, অর্থাৎ এই যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার, এখানে যেমন নাগেশ্বরন আছেন, তো তারা সাধারণত, মানে এতদিন পর্যন্ত যা হয়ে এসছে, আমাদের যে বিশেষ কালচারকে মাথায় রেখে দই চিনি খেয়ে তারা বাজেটটা একটা পেশ করেন, এবং অল দ্য বেস্ট শুনে ওই এনকারেজমেন্টের সাথে বাজেটটা কিন্তু প্রসিড করানো হয়। তো এইবারের যে বাজেটটা, সেই বাজেটটার এন্টায়ার রোড ম্যাপটা ছিল একটা দিকে কেন্দ্রিক করে। সেই রোড ম্যাপটার থিম হচ্ছে বিকশিত ভারত বা বিকশিত ভারত হিন্দিতে। তো এখানে মাননীয় অর্থমন্ত্রী, তিনি 4টে মেজর কাস্টের ওপর ফোকাস করেছেন। এই কাস্ট কিন্তু সোকল্ড সোশ্যাল যে কাস্টগুলো, সেই কাস্টের মতো নয়। এই কাস্ট মানে 4টে এখানে পিলারকে বোঝানো হয়েছে। যেমন প্রথম কাস্ট হচ্ছে গরিব বা পুয়ার, সেকেন্ড উইমেন বা মহিলারা, থার্ড যুবা বা ইউথ, ফোর্থ ফার্মার বা অন্নদাতা। তো এই 4টে মেজর কাস্টের উপর বেস করে বাজেটটা, এবং বাজেটের 4টে থিমও রয়েছে। ফার্স্ট থিম এমপ্লয়মেন্ট, সেকেন্ড থিম স্কিলিং, থার্ড থিম এমএসএমইস মানে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অ্যান্ড ফোর্থ যে থিম সেটা হচ্ছে মিডল ক্লাস। একই সাথে এইবারের বাজেটে 9খানা কি পয়েন্ট রয়েছে। এই 9খানা যে কি পয়েন্ট, সেই কি পয়েন্ট মানে এরিয়া অফ ফোকাস, সেই এরিয়া অফ ফোকাসগুলো হচ্ছে: প্রথমেই প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, দ্বিতীয়ত এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং, তৃতীয়ত ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, চতুর্থত সোশ্যাল জাস্টিস, ফিফথ আরবান ডেভেলপমেন্ট, সিক্সথ এনার্জি সিকিউরিটি, সেভেন্থ ইনফ্রাস্ট্রাকচার, এইট ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, নাইন্থ নেক্সট জেনারেশন রিফর্মস। তো এই কয়েকটা যে পিলার্স, এই পিলার্সগুলোকেই মিলিয়ে এবারে আমাদের বাজেটটা তৈরি হয়েছে। এবং এই বাজেটের কিছু কোর এরিয়া ছিল, টার্গেট ছিল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি প্রদান করা, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমানো, যতটা সম্ভব ততটা আমাদের বাজেটকে সেলফ ফাইন্যান্স করা, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংসের উপর আমাদের ডিপেন্ডেন্সি কমানো, এবং ইভেনচুয়ালি ফিজিক্যাল ডেফিসিটটাকে একটা খুব অ্যাকসেপ্টেবল এবং খুব সুন্দর জায়গায় নিয়ে নামিয়ে আসার চেষ্টা করা, যেটা 2020-21 ওই ফিজিক্যাল ইয়ারের টাইম থেকে প্রচন্ড বেড়ে গেছিল, যেগুলো প্রচন্ড কমেন্ডেবল অ্যাচিভমেন্ট বলে মনে করা হচ্ছে অর্থনীতিবিদদের দ্বারা। এই বাজেটটি বিভিন্নভাবে বাকি বছরের বাজেটগুলো থেকে আলাদা। প্রত্যেক বছরই ইনভেস্টমেন্ট থাকে, প্রত্যেক বছরই বিভিন্ন খাতে বিভিন্ন রকমের বরাদ্দ করা হয়, সেগুলি এবছরও হয়েছে। কিন্তু এই বছরের বাজেটে কিছু সিগনিফিক্যান্ট ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে। অর্থনীতির সমস্ত সূচকগুলো এতটাই পজিটিভ যে আমরা খুব তাড়াতাড়ি যে $5 ট্রিলিয়ন ইকোনমি দিকে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা জাপানকে, জার্মানিকে আগে ফেলে এগিয়ে গিয়ে ক্রমে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থব্যবস্থা হতে চলেছি, সেই যাত্রা পথের দিকে এটা একটা বড় মাইলস্টোন ছিল। এবং এই রেটে যদি গ্রো করা হয়, খুব তাড়াতাড়ি নিকট ভবিষ্যতে আমরা বিশ্বের তৃতীয় সবচেয়ে বৃহৎ অর্থব্যবস্থা হয়ে
নিজেদেরকে প্রকাশ করতে পারবো, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো। সেই জন্য এই বাজেটটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই জন্য ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, ক্যাপিটাল ফরমেশন এবং স্পেস, R&D, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুর উপর একটা প্রাইম ফোকাস রাখা হয়েছে প্রচন্ড ফিউচারিস্টিক একটা স্টান্স হিসাবে। নতুন যে ট্যাক্স রিজিম, ইনকাম ট্যাক্স রিজিম, সেই রিজিমটা একটু চেঞ্জ করা হয়েছে আগের বছরের তুলনায়। এবছরেও 0 থেকে 3 লাখ পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স লাগছে না। 3 থেকে 7 লাখ পর্যন্ত 5% ট্যাক্স, 7 থেকে 10 লাখ পর্যন্ত 10%, 10 থেকে 12 লাখ 15%, 12 থেকে 15 লাখ 20%, এবং 15 লাখের ঊর্ধ্বে গেলে 30%। কিন্তু আদতে বলা হচ্ছে যে 7 লাখ পর্যন্ত কোনো ট্যাক্সই আসলে দিতে হচ্ছে না এবং পুরোটাই রিবেট হয়ে যাবে। এখন এখানে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনস গুলো, ওগুলো একটু চেঞ্জ করা হয়েছে। যেমন আগে 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন হতো, এখন 75,000 করা হয়েছে, এবং পেনশনার্সদের ক্ষেত্রে এখন 15,000 থেকে বাড়িয়ে 25,000 করা হয়েছে। এই ডিডাকশনস গুলো কিন্তু এবারে এমপ্লয়েড। যদি আমরা সেক্টর ওয়াইজ অ্যালোকেশন দেখি, কোন ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা হয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে। সেই সেক্টরে অর্থনৈতিক ভ্যালুতে অতটা যাওয়া ঠিক হবে না, কিন্তু সবচেয়ে বেশি যে সেক্টর দুটোতে ইনভেস্ট করা হয়েছে, অ্যালোকেট করা হয়েছে ফান্ডস, তার মধ্যে হচ্ছে ডিফেন্স। ডিফেন্সে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং রুরাল ডেভেলপমেন্ট বা কৃষি বা গ্রামীণ ক্ষেত্রে কৃষি বা অন্যান্য অ্যালাইড যে অ্যাক্টিভিটিস হলো, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলো, বেসিক কমিউনিটিস রুরাল এরিয়ায় পৌঁছানো হলো, বা সর্বোপরি রুরাল সিস্টেমটাকে ইকোনমিক্যালি কেপেবল বানানোর জন্য যে সমস্ত এক্সপেন্সেসগুলো, সেটাকে কেন্দ্র করে প্রায় 2.65 লক্ষ কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। এবং ধীরে ধীরে এইভাবে রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, অ্যালাইড অ্যাক্টিভিটিস, হোম অ্যাফেয়ার্স, এডুকেশন, IT, টেলিকম, হেলথ, এনার্জি, সোশ্যাল ওয়েলফেয়ার, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন খাতে ভালো অ্যামাউন্টে ইনভেস্ট করা হয়েছে। আরো কয়েকটা কি পয়েন্টস হচ্ছে, এই বছর বাজেটে যে অ্যাঞ্জেল ট্যাক্স, ওই অ্যাঞ্জেল ট্যাক্সকে কমপ্লিটলি অ্যাবলিশ করা হয়েছে, যেটা ইনভেস্টার্সদেরকে বা আনলিস্টেড যে কোম্পানিজ গুলো রয়েছে, যারা নিজের উদ্যোগকে বড় লেভেলে নিয়ে যেতে চাইছে, তাদের জন্য একটা সাই অফ রিলিফ হলো। তারা রেসপাইট পেয়েছে এটার মাধ্যমে। ট্যাক্স রিজিমটা একটু সিম্পলার হয়েছে। ফরেন মাইনিং কোম্পানি যেগুলো, তারা এখন ভালোভাবে এন্ট্রি পেলো। এবং আগে একটা নিয়ম ছিল যে যারা ফরেন কোম্পানিজ, তারা ভারতে ব্যবসা করলে বা ইন্ডাস্ট্রি, অন্টারপ্রেনারশিপ ইত্যাদির মধ্যে থাকলে তাদেরকে 40% কর্পোরেট ট্যাক্স দিতে হতো। বর্তমানে সেটি কমিয়ে 35% হয়েছে। তো যেটা জন্য বলা হচ্ছে যে আগে গিয়ে ফরেন ইনভেস্টমেন্ট এখানে বহুত অংশে বাড়বে, এবং এর ফলে কি হবে, লং টার্ম ক্যাপিটাল ফরমেশনের সাথে সাথে অনেক বেশি পরিমাণে কর্মক্ষেত্র সংস্থান করা হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এর সাথে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এবছর যদি আমরা রিসিপ্টস এর কথা ভাবি, রিসিপ্টস মানে অর্থাৎ সরকারের যে আয় বা আমদানি, তো এটা তো দু ধরনের হয়, একটা রেভিনিউ রিসিপ্টস, একটা ক্যাপিটাল রিসিপ্টস। তো রেভিনিউ রিসিপ্টস মানে ইনকাম ট্যাক্স হলো, GST হলো, স্ট্যাম্প ডিউটি হলো, ইত্যাদি বিভিন্নভাবে সরকারের কাছে যে টাকাটা আসে, সেটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস। আর ক্যাপিটাল রিসিপ্টস হচ্ছে লোনের রিকভারি হোক, লোন নেওয়া হোক, বা এই ধরনের জিনিসগুলো থেকে ডিসইনভেস্টমেন্ট হোক, এইগুলো থেকে যেগুলি আসে সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। তো এই রেভিনিউ রিসিপ্টস আমাদের এবছর অল টাইম হাই লাস্ট কয়েক বছরের মধ্যে, এবং 31.3 লক্ষ কোটি টাকা আমরা রেভিনিউ রিসিপ্টস হিসাবে পেয়েছি, এবং ক্যাপিটাল রিসিপ্টস হিসাবে আমরা পেয়েছি 16.9 লক্ষ কোটি টাকা। দুটোকে যোগ করলে আমাদের সরকারের কাছে টোটাল বর্তমানে রিসিপ্টস অর্থাৎ কত টাকা এসেছে, আয় হয়েছে, সেটা হচ্ছে 42.2 লক্ষ কোটি টাকা। এরপর আমরা ব্যয় দিকে যাই, এক্সপেন্ডিচার যদি দেখি, তাহলে এখানেও দু ধরনের এক্সপেন্ডিচার হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো রেভিনিউ এক্সপেন্ডিচার মানে সরকার বিভিন্ন জায়গায় স্যালারি দিতে, পেনশন বা অন্য ধরনের ভাতা, স্কিমস হোক, এগুলোকে স্পন্সর করতে যেটা খরচা হয়, সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে রোড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, ইউনিভার্সিটি, কলেজ, রাস্তাঘাট, বাঁধ, ইলেকট্রিসিটি প্রজেক্টস, এই ধরনের জিনিস যেখানে লং টার্ম ক্যাপিটাল ফরমেশন হয়, যেখানে সরকার সেখান থেকে পরেও আর্ন করতে পারবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন করার স্কোপ দিচ্ছে সেই জায়গাগুলোতে, সেইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপেক্সও বলা হয় তাকে শর্টে। তো রেভিনিউ এক্সপেন্ডিচার হয়েছে প্রায় 37.1 লক্ষ কোটি টাকা, এবং এফেক্টিভ যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা এবছর হয়েছে 15 লক্ষ কোটি টাকা, অর্থাৎ দুটোকে যোগ করলে হয় 52.1 লক্ষ কোটি টাকা। তো বাকি যে টাকাটা, সেটা অবশ্যই এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং থেকে ফান্ড করা হবে, যে ডেফিসিটটা হচ্ছে। যদিও বলা হচ্ছে যে এবছর নাকি যে ডেফিসিট ফাইন্যান্সিংটা, সেটা প্রচন্ড হেলদি এবং একটা অ্যাসপিরেশনাল জায়গায় রয়েছে অন্যান্য বছরের তুলনায়। কারণ যখন ফেব্রুয়ারিতে ইন্টারিম বাজেট প্রকাশ করা হয়েছিল, তখন টার্গেট ছিল সরকারের যে 5.1% কাছাকাছি যে ফিসক্যাল ডেফিসিট সেটাকে রাখা হবে, যেটা কিনা আগে 2020-21 টাইমে, অর্থাৎ কোভিডের টাইমে, সেই টাইমে 9.2% হয়ে গেছিল। তো এই 9.2% থেকে ওভার দি ইয়ার্স আস্তে আস্তে এই যে ফিসক্যাল ডেফিসিটটা, সেটা কিন্তু কমেছে, যেটা অর্থনীতির যে ভিত থাকে সেটা প্রচন্ড শক্ত করেছে। এবং ইভেনচুয়ালি এই বছর এসে 5.1% আমরা টার্গেট করেছিলাম বা দেখানো হচ্ছিল এক্সপেক্টেড ফিগার্স অনুযায়ী। কিন্তু অ্যাকচুয়ালি আজকে যখন অরিজিনাল বাজেট পেশ করা হলো, তখন দেখা গেল যে 5.1%ও না, এটা আসলেই কমে গিয়ে 4.9% হয়েছে জিডিপি, যেটা একটা ফিনোমিনাল সাকসেস বলা যেতে পারে। ইকোনমিক গভর্নেন্সে ভারতের একটা গোল্ডেন এরা শুরু হলো, যেখানে প্রায় 5%-এর নিচে আমরা যেটা ফিসক্যাল ডেফিসিট সেটাকে ম্যানেজ করতে পেরেছি। এবং আমরা যদি আরো মোটের উপর কয়েকটা জায়গা দেখি, যে সরকারি যে রিসিপ্টসটা মানে আমদানি সবচেয়ে বেশি কোথা থেকে এসেছে, তো এই রিসিপ্টস সবচেয়ে বেশি এসেছে আমাদের বরোয়িংস বা আদার লায়াবিলিটিস থেকে, মানে বাইরে থেকে ধার নিয়ে। তারপরে রয়েছে ইনকাম ট্যাক্স থেকে 19%,
মানে বড়োইংস আছে 27%, ইনকাম ট্যাক্স 19%, একই সাথে জিএসটি এবং অন্যান্য ট্যাক্সেস হচ্ছে 18%, কর্পোরেশন ট্যাক্স 17%, অর্থাৎ কর্পোরেশন ট্যাক্স মানে হচ্ছে যে ট্যাক্সগুলি কোম্পানিদের থেকে সরকার নিয়ে থাকে। এইভাবে বিভিন্ন নন ট্যাক্স রিসিপ্টস রয়েছে, কাস্টম ডিউটি রয়েছে, ইত্যাদি মিলে রিসিপ্টসটা রয়েছে। এবং এক্সপেন্ডিচার যদি আমরা দেখি, তাহলে সব থেকে বেশি এক্সপেন্সেস সরকারের যাবে ইন্টারেস্টের পেমেন্টে, 19%, বিভিন্ন জায়গায় ইন্টারেস্ট পে করতে। আর 21% যদিও রয়েছে স্টেটের যে শেয়ারটা ট্যাক্সের, অর্থাৎ বিভিন্ন রাজ্যকে যে জিএসটি মানে এক্সাইজ ডিউটির, ইউনিয়ন কাস্টম ডিউটির যে শেয়ারটা দিতে হয়, সেই শেয়ারটা দেওয়াতে মানে 21% যাচ্ছে ওখানে। তারপরে ইন্টারেস্ট পেমেন্টে 19%। এভাবে ধীরে 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 বিভিন্ন সেন্ট্রাল সেক্টর স্কিম আছে, সেখানে 16%, সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম সেখানে 8%, ইত্যাদি জায়গাগুলোতে ডিফেন্স সাবসিডিজ রয়েছে, ইত্যাদি পেনশনস, অন্যান্য এক্সপেন্ডিচার্স রয়েছে। তো এইভাবে বাজেটের অ্যালোকেশনটা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই বাজেট অ্যাকচুয়ালি প্রচণ্ড ইম্প্যাক্টফুল একটা বাজেট, যেটা লং টার্মে অনেক ডিপ সিটেড পজিটিভ চেঞ্জেস, শিফটস নিয়ে আসবে আমাদের অর্থ ব্যবস্থার উপর। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ 2023-24 এই যে ফিজিক্যাল ইয়ারটাতে, সেটাতে 8.2% রয়েছে, যেখানে ওয়ার্ল্ড এভারেজের মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে ইকোনমিক আউটলুক, সেই আউটলুক অনুযায়ী ওয়ার্ল্ড এর ইকোনমি 3.2% হারে গ্রো করেছিল এই ফিজিক্যাল ইয়ারটাতে, যেখানে ডেভেলপিং নেশনসগুলো 4.2% বা এই আশেপাশে গ্রো করছিল। ইউএস ইউকে জাপান এরা তো স্যাচুরেটেড ইকোনমি প্রায়, এবং এদের 1.2%, 1.8% বা 2-3-এর পাশাপাশি এদের গ্রোথ হচ্ছিল। বাট এদেরকে প্রত্যেককে আউটওয়ার্ক করে লিটারালি ভারত এখন 8.2%-এর গ্রোথে, একটা ফিনোমিনাল রেট, যেটা ওয়ার্ল্ডের এভারেজ থেকে প্রায় 5% বেশি। এটা মানে অসাধারণ একটা গ্রোথ। এদের সাথে আমাদের আগের বছরের যে ফিজিক্যাল ইয়ারটা মানে 23-24 ফিজিক্যাল ইয়ারটা, সেটা আমরা গ্রো করেছি, মানে এটা এক্সাক্ট রেজাল্ট। এবং এটা প্রেডিক্ট করা হচ্ছে যে কামিং বছরে 24-25 যে ফিজিক্যাল ইয়ারটা আসছে, অর্থাৎ যেটা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং মার্চ 2025 অব্দি, 31 মার্চ 2025 অব্দি চলবে, সেই বছরে 6.5-7% রেটে গ্রো করতে পারে। যদিও আমরা আগের বারে প্রেডিক্ট করেছিলাম 8-এর কমই থাকবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে 8 থেকে বেশি হয়েছে। সো এটা একটা প্রচন্ড ফিনোমিনাল বা সিগনিফিকেন্ট ফিগার। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ওভার দ্য ইয়ার্স বেড়েছে, অ্যাজ অফ নাও প্রায় 646.4 বিলিয়ন ইউএস ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ রয়েছে, যেটাতে 10 মাসের থেকে একটু বেশি সময় পর্যন্ত আমরা যদি অন্যান্য শকসগুলোকে কনসিডার করি, অন্যান্য সোর্সেস অফ রিসিটস বা ট্রেড যদি বন্ধ হয়ে যায়, সাডেন কোনো শক হয়, সেই কন্ডিশনে উই ক্যান স্টিল ফান্ড ফর 10 মান্থস অ্যাটলিস্ট। তো এইগুলো কিছু ফিনোমিনাল ইম্প্রুভমেন্ট। গ্রস ভ্যালু এডিশন ইন্ডাস্ট্রিয়াল অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অনেক বেড়েছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর বুস্ট করেছে, মাইনিং সেক্টর বুস্ট করেছে। প্রায় 9.5% গ্রোথ রেট দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল ভলিউম অনুযায়ী, আউটপুট অনুযায়ী। একই সাথে সাথে কেপেক্স বাড়ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওভার দ্য ইয়ার্স প্রচন্ড শার্পলি বেড়েছে, যেটা একটা নতুন ভারতের বিকশিত ভারতের স্তম্ভকে আগের দিকে প্রচন্ড প্রমিসিং একটা ইকোনমি বানাতে, একটা ক্যাপিটাল ওরিয়েন্টেড ইকোনমি, যেখানে ওয়েলথ জেনারেটেড হবে, লং টার্ম ক্যাপিটাল ফর্মেশন হবে, এমপ্লয়মেন্ট এনশোর হবে, এবং ধীরে ধীরে এই রাষ্ট্রটি প্রচন্ড ইকোনমিক্যালি পোটেন্ট হবে, সেই দিকে একটি বড় লিপ মাইলস্টোন আমরা রাখলাম একটা প্র্যাকটিস হিসাবে। একই সাথে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস বাড়বে, লজিস্টিক্সের ইমপ্রুভমেন্ট হবে, এবং একই সাথে বয়ে আনবে নতুন ভারতের এক রূপকথার কাহিনী, ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার কাহিনী। আগামী এই প্রায় 20টা বছর প্রত্যেক ভারতবাসীর কাছে একটা কঠিন পরীক্ষার সময়, যে অবসরে আমাদের প্রত্যেকে একে অপরের সাথে মিলে নিজেদের দিক থেকে অর্থনৈতিক অবদান কিন্তু রাষ্ট্রের অর্থ ব্যবস্থাতে করতে হবে, নিজের দিক থেকে যতটুকু করা যায়। এই আশার সাথে, এই শুভকামনার সাথে, জয় হিন্দ, বন্দে মাতরম।